আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে নারীর প্রতি যে সহিংসতা চলছে, আমরা শুধু সহিংসতার বিভিন্ন মাত্রা দেখতে পাচ্ছি। অপহরণ, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, যৌতুকের জন্য হত্যা, ফতোয়া দিয়ে হত্যা, আত্মহত্যায় প্ররোচনা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা পৌঁছেছে নারীর প্রতি সহিংসতা। আমরা জানি কয়েকদিন আগে ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়েছে কিশোরী নির্যাতনের দিক থেকে বিশ্বের মধ্যে 7 নম্বর অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ, আর যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে। কিন্তু কেন নারীর প্রতি এই সহিংসতা উত্তরোত্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে? এতে সরকারের কি করণীয় রয়েছে, গণমানুষ সচেতন মানুষের কি করা রয়েছে, এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই সহিংসতা, এই সব নিয়ে আমরা আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের 21-এর স্টুডিওতে উপস্থিত রয়েছেন নিজেরা করির নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী খুশি কবির, রয়েছেন নারী মুক্তি কেন্দ্রের সহসভাপতি নারী নেত্রী অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, এবং তার পরপরই রয়েছেন মানবাধিকার কর্মী গবেষক নূর খান লিটন। আমি শুরু করতে চাই খুশি কবির আপনাকে দিয়ে। এইখানে আপনি কি বলবেন, গত 1 দশক আগে যে অবস্থা ছিল বা 20 বছর আগে যে অবস্থা ছিল, এখন কোন অবস্থানে রয়েছে নারীর প্রতি সহিংসতা? আপনি আগেই যেটা বলেছেন যে পরিসংখ্যান কিছু দিয়েছেন, তো এই পরিসংখ্যান যেটা দিয়েছেন সেখানে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটা হলো যেগুলো রিপোর্টেড হচ্ছে তথ্য। ইদার এটা পত্রপত্রিকায় রিপোর্ট হতে পারে, অথবা কোনো মানবাধিকার প্রতিষ্ঠান কোনো জরিপ হতে পারে, অথবা যেটা থানায় বা বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয় সেগুলো। এর বাহিরে অনেক অনেক ধরনের সহিংসতা হতে থাকে যেটা রিপোর্টেড হয় না, তাই না? তো এখন যেটা হচ্ছে যে সবসময় সহিংসতা ছিল একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। নারীর উপর নির্যাতন, নারীর প্রতি অনেক ধরনের তারা অনেক সহিংসতার শিকার হতো, কিন্তু এখন মাত্রা বেড়ে গেছে। এই জিনিসটা, এই ব্যাপারটাই আমার কোনো দ্বিমত নাই। প্রশ্ন হচ্ছে যে মাত্রা বেড়েছে, অনেকে বলে যে হয়তো আগে কথা বলতো না, চুপচাপ সহ্য করতো, পরিবার এটার সাথে এই বিষয় নিয়ে আলাপ করতো না, এখন আলাপ করছে, এই কারণে মনে হচ্ছে যে বেড়ে গেছে, কিন্তু আসলে বাড়েনি। আমার এখানে দ্বিমত আছে। আমি এটা ঠিক যে আগে যেরকম কথা বলা হতো না, আগে এটা নিয়ে কোনো প্রশ্ন কেউ করলে এটাকে বলা হতো যে না কিছু ঘটেনি, সবকিছু ধামাচাপা দেওয়া, পরিবারে একটা নারীর উপর কোনো ধরনের হামলা হলে ওটাকে ধামাচাপা দিয়ে চুপচাপ থাকতো, এটা নিয়ে কোনো এটা মামলা তো দূরের কথা, ইভেন ইসের মধ্যে যে আমরা যদি বলি যে সালিশ বা পারিবারিক ভাবে এটা একটা আলোচনা করা, যে যারা এখানে আক্রমণ করছে বা সহিংসতা চাপে সৃষ্টি করছে তাদের সাথে এগুলোও আলোচনা হতো না, এখন হচ্ছে। কিন্তু তা বলা সত্ত্বেও আমি বলবো যে সংখ্যা অনেক বেড়েছে। কেন, আমি বহু দশক ধরে গ্রামে যাচ্ছি, কাজ করছি, দেখছি আগে যেভাবে যে হারে যে নিরাপত্তা নিয়ে অনেক নারী মানে থাকতে পারত, সেটা এখন নাই। সমাজের একটা ব্যবস্থা ছিল, শ্রেণী বৈষম্য ছিল, যারা প্রভাবশালী, যাদের ছিল আধিপত্য ছিল, তারা অনেক ধরনের করতো, নির্যাতন করতো নারীর উপর। কিন্তু তারপরেও সমাজের একটা চিন্তা ছিল যে এই আমাদের গ্রামের, আমাদের সমাজের যেন একটা দুর্নাম, সিকিউরিটি দেওয়ার একটা দায়িত্ব থাকতো। মানে একটা পরিবার বা একটা গোষ্ঠী হয়তো এই ধরনের একটা সামন্ত মানসিকতা নিয়ে করতো, কিন্তু সার্বিকভাবে একটাই ছিল। এখন যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা ঘটে গেছে, যে এই যে কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে অথবা প্রতিবেশী, আর এখানে এটা চলাফেরা করুক বা বাড়িতে থাকুক, তার উপর যে ধরনের হয়রানি, সহিংসতা, ধর্ষণ, নারী শিশুর উপর ধর্ষণ, এগুলো করছে।
মেয়েদেরকে ধর্ষণ করে যখন এটা ভিডিও করে এটাকে এখন ভাইরাল করছে, মানে আধুনিক বিজ্ঞানও এর পিছনে অনেকাংশ দায়ী, বিরাট বড় একটা কারণ। এবং এখানে এটাকে একটা হিসাবে, অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে নারীর প্রতি যে একটা সম্মান যে থাকা উচিত, সে সম্মানটা একেবারে মানে একদিকে নারী শিক্ষিত হচ্ছে, নারী ঘরে বাইরে আসছে, স্বাধীন হচ্ছে, আবার নারীর প্রতি অসম্মানটাও বৃদ্ধি পাচ্ছে সমান হারে, বা যে হারেই হোক। আমি সমান হারে না, আমি মনে করবো আরো বেশি হারে। নূর খান লিটন, আপনার দৃষ্টিতে কেন এই পরিমাণ বাড়ছে? প্রথম হচ্ছে পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেটার ফসল হচ্ছে যে নারীকে সবসময় অবদমিত করে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, যে আবারও বলি, পরিসংখ্যান এখানে বিবেচ্য বিষয় না, খুব কম সংখ্যক ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে বা আমাদের নজরে আসছে। দেখেন, একটি ঘটনা ঘটার পর সেই মানুষটি প্রথম যাবে বিচার চাইতে, কিন্তু নারীর ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যে পরিবার থেকেই প্রধানত বাধা, এটা প্রকাশই করতে চায় না। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা তো পরে, প্রথম হচ্ছে পরিবারই বিষয়টাকে লুকাতে চায়। দ্বিতীয় হচ্ছে যে সমাজের যে মাতব্বরি, মানে যারা সমাজে বিভিন্নভাবে শক্তিশালী, তারা বিষয়টাকে মীমাংসার যে পদ্ধতিতে করেন, সেটিও নারীকে অবদমিতই রাখা হয়। তৃতীয় হচ্ছে যে খুশিয়াপা যে জিনিসটা খুব রাইটলি তুলে এনেছেন, সেটি হচ্ছে যে আমরা সামন্ততান্ত্রিক ব্যবস্থাপনার ক্ষয়িষ্ণু যে দিকটা দেখেছি আগে, সেখানেও কিন্তু একটা সমাজে, একটা পাড়ায়, একটা মহল্লায় কিছু মানুষকে রেসপেক্ট করতো এবং সেই মানুষগুলি অন্যদেরকে আশ্রয় দিত। এবং দেখা যেত যে কোনো বখাটে ছেলে যদি কোনো নারীর প্রতি কোনো ধরনের শীষ মারা, আগে যে এইটা হলে কিন্তু সাথে সাথে ওই মহল্লার মানুষগুলো কিন্তু সংগঠিত হয়ে এটার প্রতিবাদ করত বা এটার একটা বিহিত করত। সেই জিনিসটা কিন্তু সমাজে একেবারে অনুপস্থিত হয়ে গেছে। এটা শুধুমাত্র নারীর ক্ষেত্রে না, নারী যেহেতু ভালনারেবল পজিশনে আছে তার ক্ষেত্রে হয়তো বেশি, এটা সমাজের সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা চলে আসছে। অর্থাৎ মানুষ ক্রমান্বয়ে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, নিরাপত্তাহীনতার দিকে চলে যাচ্ছে। এরপরের বিষয়টা হচ্ছে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, রাষ্ট্রের যে এখানে প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার যে বিষয়টা, অনেক ক্ষেত্রে সেটা অনুপস্থিত। যেমন ধরেন, একটি ঘটনা পত্রপত্রিকায় আসলেই, কয়েকদিন আগে নোয়াখালীর একটি ঘটনা এসছে, গত 4-5 দিন আগের পত্রিকায় বা 6 দিন, সেখানে একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং তারপর এলাকার গ্রামবাসী সেই ধর্ষণকারীকে মানে আটক করেছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে। তারপরে পাশের গ্রামের লোক এসে তার পরিচিত জনরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছে এবং পুলিশ সেখানে পরবর্তীতে তাৎক্ষণিক যে ব্যবস্থাগুলি নিতে পারত, প্রোঅ্যাক্টিভ রোল যেটা বলে, সেটা নিতে ব্যর্থ হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি প্রশাসন প্রোঅ্যাক্টিভ রোল যদি না গ্রহণ করে, তাহলে কিন্তু সমাজে এই ধরনের দুর্বৃত্তদের বা এই ধরনের ঘটনাকে কমিয়ে আনার ক্ষেত্রে, আপনি রাষ্ট্র বলতে সরকারকে বোঝাচ্ছেন, এখনো যদিও সে জবাবদিহিতার জায়গা আমাদের এখানে নেই। মানে আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি বিশেষ কারণে অনীহা প্রকাশ করেছেন এখানে আসতে। তার কাছ থেকে হয়তো আমরা এই উত্তরগুলো জেনে নিতে পারতাম, কেন সরকার ব্যর্থ হচ্ছে অথবা সরকার কতটুকু করতে পারছে। যাই হোক, যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে সরকার কিছু কিছু আইন তৈরি করছেন, কিন্তু সেটার প্রায়োগিক দিক যেটা, সেটা খুবই দুর্বল। এবং যেই প্রতিষ্ঠানটির উপরে সম্পূর্ণভাবে তারা নির্ভর করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরেও কিন্তু সরকারের অনেক মাধ্যম আছে যেটা দিয়ে কাজ করা সম্ভব। যেমন ধরেন, আধুনিক যে সমস্ত এই ইন্টারনেট বলেন, মোবাইল ফোনের ছবি তোলা বলেন, বিভিন্নভাবে কিন্তু নতুন একটা, এটা কিন্তু কোনো আইনে আগে ছিল না, কারণ এই বিষয়গুলি তো আগে আমরা জানতাম না, এটা সংজ্ঞায়িত করা সম্ভব ছিল না। এই ঘটনাগুলি ঘটার পরে কিন্তু অনেকগুলো আইনের অনেক অংশ কিন্তু এসছে, কিন্তু সেখানে যতটা না সিরিয়াস কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে ইন্টারনেটে কোনো কথা বক্তব্য রাখলে সেই ব্যাপারে যতটা প্রয়োগ করা হচ্ছে, নারীর ক্ষেত্রে, মানে সাধারণ নারীর ক্ষেত্রে
হচ্ছে কিন্তু সেই বেগে না, না হচ্ছে না, এক দুটি মামলা হচ্ছে কিন্তু সে মামলা এগোচ্ছে না আমি যতদূর জানি। এখনই যদি আমরা আমরা যদি এখনই বিবেচনায় আনি এটি যে এই যে তথ্য প্রযুক্তি যে আইনটা হয়েছে সে আইনের কয়টি ক্ষেত্রে নারীর ব্যাপারে যখন ওই বিষয়টিকে ব্যবহার মানে ওই মাধ্যমটিকে ব্যবহার করে নারীকে হয়রানি করা হচ্ছে, নারীকে নানাভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে, কয়টি নারীর ক্ষেত্রে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে, বরং তার চেয়ে বেশ কয়েক গুণ আমরা যদি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য কোনো বিষয় ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কোনো বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে দেয় কেউ বা ছড়ানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে দেখবেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাসের পর মাস মানুষকে জেলে রাখা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা দেখছি না। এই ক্ষেত্রেও যদি বিষয়টি ওরকম হতো আমরা খুব খুশি হতে পারতাম, আমরা আস্থা রাখতে পারতাম যে নারী নির্যাতনের ক্ষেত্রে নারী নির্যাতনের মাত্রা হয়তো এই ধরনের ব্যবস্থাপনার কারণে কমে আসতে পারে, সেটি লক্ষ্য করছি না। তারপর যে সচেতনতামূলকের কথা বলা হচ্ছে, হ্যাঁ এনজিও সেক্টর কিছুটা হচ্ছে, মানে মহিলা অধিদপ্তর থেকেও কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে মাত্রায় চেষ্টা করা দরকার সেই মাত্রায় কিন্তু চেষ্টা করা হচ্ছে না। আমি একটু সুলতান আক্তার রবি আপনার কাছে আসতে চাই। আমরা এটাও কিন্তু সত্য যে হ্যাঁ নূর খান লিটন যেটা বলেছেন যে অনেক ধরনের যেগুলো পদক্ষেপ নেওয়া যেত সেগুলো নেওয়া হচ্ছে না, আবার এটাও সত্য যে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বা মানুষও সচেতন হয়েছে। যদি খুশি কবির বলছিলেন আজকে ঘরে বাইরে আলোচনা হচ্ছে, সুধী সমাজ থেকে প্রতিবাদ হচ্ছে, তারপরেও বাড়ছে কেন? ধন্যবাদ। এখানে আমার আগে খুশি আপা এবং লিটন ভাই যে কথাগুলো বলেছেন তার সাথে যেটা আমি যোগ করতে চাই, ওনারা সিমটমগুলো বলেছেন কেন হয় সেই বিষয়গুলি, সোসাইটির কথাটা আসতে হবে এখানে। কারণ এই যেটা বললেন লিটন ভাই যে আগে একটা ঘটনা ঘটলে সমাজের মধ্যে তার কি কি ক্রিয়া প্রতিক্রিয়া হতো, আর এখন আমরা নিজে বাঁচো সেলফ সেন্টার্ড, সবাইকে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সাংস্কৃতিক যে মনন কাঠামো তার মধ্যে একটি শিশুকে আমরা সেই বীজটা দিচ্ছি যে তুমি একা বড় হও, তুমি মানুষ হও। তো সে মানুষ হচ্ছে না, সে একটা যন্ত্র হচ্ছে, সে ডাইনে দেখে না বামে দেখে না। ফলে এই যে এই নারীকে দেখার ক্ষেত্রেও আজকের যে সোসাইটি, যে পুঁজিবাদী ব্যবস্থা, যে মুনাফা ভিত্তিক ব্যবস্থা, সেই ব্যবস্থা একজন নারীকে মানুষ হিসাবে দেখতে অন্তরায় সৃষ্টি করে। তার যে মানে শিক্ষা, তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ভিতরেই তার মধ্যে যেটা বলছে যে একসময় এই আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, যে তারও আগে যদি যাই তাহলে মানুষের মধ্যে দেশের জন্য, দেশপ্রেমের জন্য, সামাজিক কর্তব্যবোধের জন্য, সামাজিক রেসপন্সিবিলিটি অথবা সোসাইটির প্রতি দায় দায়িত্বের জন্য একজন শিক্ষকের, একজন ডাক্তারের, একজন, যেমন আমরা আমাদের যদি বিপ্লবীদের জীবন যদি দেখি তাহলে তার অনুপ্রেরণার কেন্দ্র ছিলেন তার শিক্ষক, তার অনুপ্রেরণার কেন্দ্র ছিলেন তার এলাকার ডাক্তার, তার এলাকার একজন সংস্কৃতি কর্মী। কিন্তু আজকে সবাই আমরা টাকার পিছনে ছুটছি, মুনাফার পিছনে ছুটছি। আজকে একজন শিক্ষক তিনি চিন্তা করছেন কিভাবে একটা গাড়ি হবে, কিভাবে একটা বাড়ি হবে। একজন সমাজের দায় দায়িত্ব যারা নিবে, যারা রাজনীতিবিদ, তারাও ছুটছে কিভাবে ক্ষমতায় যেন তেন প্রকারে যাবে। ফলে এই যে সমাজের মধ্যে যে পুঁজি কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, মুনাফা কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় নারী এখন সম্পূর্ণরূপে একজন পণ্য। এই যে নারীকে যে পণ্য হিসাবে আনা, সেই পণ্য হিসাবে আনতে গেলে তার বাজার দর কখন কি, কিভাবে তাকে বাজারে কিভাবে উপস্থাপন করলে তার থেকে দুইটা পয়সা মুনাফা পাওয়া যাবে, সেই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সমাজে আজকে আমাদের নারীদের ক্ষেত্রে, নারীদেরকে এই অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে অন্যতম কারণ বলে যেগুলো বলেছেন। যারা এটা বলতে গেলে হয়তো আমরা সবাই আবেগপ্রবণ হয়ে উঠবো। 3 বছরের 4 বছরের বাচ্চা, 6 মাসের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এখানে আমাদের মানসিক বিকারগ্রস্ততা নাকি সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা সমাজই সেই মানসিক বিকারগ্রস্ততা তৈরিতে সহায়তা করে? আপনি যদি বিজ্ঞাপনের দিকে তাকান তাহলে দেখবেন কত সুন্দরভাবে আসতে হবে, কত সুন্দর হলে সে চাকরি পাবে, কত সুন্দর হলে সে একটা বড় পোস্টে যেতে পারবে, কত মানে টিনেজ মেয়েদেরকে দিয়ে এই যে বিজ্ঞাপনগুলি নিয়ে আসে, এটা মানুষের মধ্যে কি ধারণা তৈরি করে? ধারণা তৈরি করে যে একজন নারী তার শিক্ষাগত যোগ্যতা, তার কর্মের এক্সপেরিয়েন্স, তার মানে ইনোভেটিভ যে ক্যারেক্টার,
যে সমাজ বিনির্মাণ করবে, সোসাইটিকে দিবে, তার চাইতেও সে কত লাবণ্যময় হয়ে, কত সুন্দর হয়ে, কত ফর্সা হয়ে, কত কিভাবে সে কত মানে স্টাইল করে এসে দাঁড়ালে তার চাকরিটা হবে। এই যে পণ্য মানসিকতাটা একজন নারীকে কেন্দ্র করে সোসাইটির মধ্যে ঢুকে দিচ্ছে, তখন একটা শিশু এবং এই যে ভার্জিন একটা যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে মানুষের মধ্যে যে পারভার্সন, সেই পারভার্সন একটু 3 বছরের শিশু, আমি এই কথাটা বলেছেন খুব ভালো হয়েছে। গত 11ই সেপ্টেম্বর ঢাকা শহরের লালবাগে একটা মাদ্রাসার 6 তলায় একটা 11 বছরের মেয়ে সে মারা গিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে যে সুইসাইড করছে, কিন্তু প্রশাসন, সেখানে আমরা গিয়েছি, নিজেরা ইনভেস্টিগেশন করেছি এবং তার ডেড বডি যারা দেখেছে তারা অবশ্যই নির্যাতিত হয়েছে মাদ্রাসার মধ্যে, মেয়েটা সুমাইয়া আক্তার। অথচ প্রশাসন সেখানে বলছে যে তার কাস্টডিতে মেয়েটা মারা গেল, তার 6 তলার আবাসিক হোস্টেলে মারা গেল। সেখানে কিন্তু সেই মেয়েটাকে, সেই মামলাটা আমরা এখনো চেষ্টা করছি, আমরা লিটন ভাই জানেন ওই সংগঠনে আমরা কাজ করছি একসাথে, সেই মামলাটা আমরা এখনো করতে পারিনি, নিচ্ছে না। তাহলে একটা 11 বছরের মেয়ে, তাকে এইভাবে আপনি যে বলছেন 3 বছরের 4 বছরের, সবটা জায়গায় এই যে পারভার্সন, সমাজের নৈতিকতা, শিশু ধর্ষণের রেকর্ড আছে আমাদের সমাজে। ফলে এই যে আমাদের মূল্যবোধটা যেখান থেকে আসে, সেই মূল্যবোধ তৈরি করার যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে। খুশি কবির, অনেক ধরনের আইন রয়েছে, যেমন যে আইনগুলো রয়েছে, যৌতুক আইন সহ নারী নির্যাতন প্রতিরোধ আইন, মানব পাচার প্রতিরোধ আইন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, নারী শিশু নির্যাতন দমন আইন, এত আইনে জয় জয়কার এই দেশ, এই সমাজ, কিন্তু তারপরেও প্রতিরোধ করা যাচ্ছে না কেন? আইনের প্রয়োগ নেই এই কারণে? একটা তো প্রয়োগ নাই, তো প্রয়োগ হবে যখন দুটো দিক থাকবে। একটা হচ্ছে যারা প্রয়োগকারী সংস্থা, তারা এটাকে বিশ্বাস করে, এটা গ্রহণ করে, মানে তারা এটাকে মনে করে যে তাদের এটা দায়িত্ব। আর আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটা করবে যখন সরকার তাদের উপর চাপ দিবে যে এটা তোমার কর্তব্য, তোমার দায়িত্ব, তোমাকে এটা করতে হবে, তুমি না করলে তুমি কিন্তু দোষী, তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সে দায়িত্ব তুমি পালন করছো না, তার মানে তার বিরুদ্ধে বা তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই সংস্থাগুলো যারা, তারা এটা কোর্ট কাছারি হতে পারে, এটা আমাদের থানা হতে পারে, কেন প্রত্যেককে বলে কোর্ট বলে যে থানার কথা বলছেন, রক্ষক তো আমরা ইয়াসমিনের কথা জানি, আমরা আরো একজন ইয়াসমিনের মধ্যে নাম আমি এই মুহূর্তে খেয়াল করছি না, আরো একজন হতে থাকে, এটা সীমা। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে একদিকে হচ্ছে যে থানায় ওরা বলে যে থানা কেস ঠিক মতো নেয় না। একটা মেয়ে যখন যায় থানায়, তাকে যেভাবে থানায় যেভাবে তাকে যে ভাষা, যেভাবে তার দিকে তাকানো হয়, তাকে যে প্রশ্নগুলোর ধরন প্রশ্ন করে তাকে যেভাবে করা হচ্ছে, যে মানে সে নিজে কিন্তু মনে করে যে আমি বোধহয় আমারই দোষ, সে খুবই ফিল করে। তারপরে তাকে যখন চিকিৎসার জন্য, মানে ওই পরীক্ষার জন্য পাঠায়, সে পরীক্ষা ওখানে যেভাবে ডাক্তার তার সাথে যে রুলস আচরণ করে আর করে, সেটা আশেপাশে সবাই, তারপর যখন আদালতে যায় সেম, আর ইভেন আশেপাশে সব লোকরা, মানে এটা তো একটা সাংঘাতিক অবস্থা। এখানে আমি বলবো যে তাদের যে ট্রেনিং দেওয়া, তাদেরকে যে মানসিক পরিবর্তন, এটা পরিবর্তন হবে যখন একটা হচ্ছে যে সরকার এটাকে মানে খালি আইনের খাতিরে আইন না, এটা আসলে বাস্তবায়ন করার জন্য তারা শক্ত পদক্ষেপ নেবে। আমি আরো দু একটা কথা বলবো এই পয়েন্টকে নিয়ে। আর একটা হলো যে সমাজও ওইভাবে সচেতন হয়ে আসবে, সমাজ এগুলোকে গ্রহণ করবে না, সমাজ সহ্য করবে না। ইয়াসমিনের ব্যাপারে আমরা সকল সংগঠন মিলে যেভাবে চাপ দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, সেটা আমরা অন্যদের ব্যাপারে, সীমার কিছু করা হয়েছিল, কিন্তু আমরা আরো অনেক যেগুলো ঘটছে সেগুলো একটা দুটো নিতে পারি, কিন্তু সবগুলো হয় না। আমি একটা জিনিস খালি, আমি রুবি যেটা বলছিল সেটার সাথে আমি বলবো যে একটা হচ্ছে যে ওই মুনাফা পুঁজিবাদী ব্যবস্থা, আমাদের পিতৃতান্ত্রিক চিন্তা চেতনা, এখানে ক্ষমতা, আমি যে ক্ষমতাবান, আমি যে এখানে খুব প্রভাবশালী, আমার যে একটা দাপট আছে, এটা মানসিকতার মধ্যে কয়েকটা জিনিস আছে। আমার রাজনৈতিক ক্ষমতা, আমার সাথে রাজনৈতিক দল যেটা ক্ষমতাবান রাজনৈতিক দলের সম্পর্ক কত ঘনিষ্ঠ, যে আমি যা কিছু করতে পারি আমি পার পেয়ে যাব। আমি পুলিশের কথা বলছি, পুলিশের
থেকে আমি পুলিশকে ব্যবহার করে, পুলিশ হোক বা র্যাব হোক বা যে কোনো বাহিনী হোক, আমি তাকে ব্যবহার করব আমার আকাম কুকামের জন্য, সেই ব্যক্তি জানে যে তাকে ধরা হবে না, সে তখন অন্যদের উপর। আমি এখানে জাস্ট একটা জিনিস বলবো যে ওইটার সাথে টাকা যেটা আছে, আর আরেকটা হলো যে আমার ক্ষমতা আমি দেখাতে চাই, আমার যৌনতাকে আমি প্রকাশ করে, মানে আমি পুরুষ, আমার পুরুষত্ব, সেই কারণে যে শিশুর উপরও যে করছে, সে মনে করছে যে এটা হলো তার পুরুষত্বটাকে সে প্রকাশ করছে, তার ক্ষমতাকে প্রকাশ করছে। নাহলে একটা বাচ্চা, একটা কয়েক মাসের শিশু, একটা ছোট মেয়ে, একটা মানে একজন ছাত্রী, সে মাদ্রাসার ছাত্রী হোক, যেখানে হোক, সে যাই হোক, এটা হচ্ছে সে মনে করছে সেটা তার ক্ষমতা, সে এখানে ই করছে। অস্ত্র, এই ব্যক্তিদের কাছে কিন্তু মাদক ব্যবসাগুলো আছে, সব ধরনের অবৈধ ব্যবসা তাদের নিয়ন্ত্রণে, অস্ত্র ব্যবসা। আসছে খুশি করে আপনার কাছে নূর খান লিটন, যেটি খুশি করে বলছেন যে সমাজের যে আমরা যারা আছি তাদের এগুলোকে হয় বিসর্জন দিতে হবে বা কিভাবে আমরা গ্রহণ করবো সেই বিষয়টা বিবেচনা। কিন্তু যদি এইভাবে প্রশ্ন করি, সমাজের অংশ তো আমরা সবাই, আপনি, সুলতান আক্তার রুবি বা খুশি কবির, আমি, আমাদের এই ঘরের মধ্যে যে কাজের মেয়ে রয়েছে, ফিমেল ওয়ার্কার রয়েছে, তাদের প্রতিও কি আমরা যে ধরনের সহিংসতা করছি সেটিও কি একেবারে অ্যাভয়েড করার মতন? প্রথম হচ্ছে যে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করেছি পরিবারকে বাদ দিয়ে, কিন্তু পরিবারের ভিতরের যে পরিসংখ্যান বলে সেটা কিন্তু ভয়াবহ, আর এটা সরকারি পরিসংখ্যান, এবং সেটি হচ্ছে শুধুমাত্র গৃহকর্মী না, পরিবারের এক সদস্য দ্বারা আরেকজন কিশোরী যুবতী ধর্ষণের শিকার হচ্ছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এটি কখনো কখনো মুরব্বী পর্যায় থেকেও হচ্ছে, এবং যেটি প্রকাশিত একেবারেই হয় না। এটির সংখ্যা কিন্তু কোনোভাবেই কম না। এবং এই যে গৃহকর্মীর যে কথাটি বললেন, শুধুমাত্র যদি আমি গৃহকর্মীর ভিতরে আসি তাহলে দেখব যে একজন কিশোরী অথবা যুবতী গৃহকর্মী বা মাঝবয়সী যিনি আছেন, তার উপরে একই পরিবারের সন্তান পিতা দুজনই তাদের লালসার শিকার হতে চায় এবং এক পর্যায়ে আত্মহত্যা করে অথবা তাকে হত্যা করা হয় এবং সেটাকে আত্মহত্যা বলে চালায় দেওয়া হয়। এবং দেখেন, গত 10-15 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, ঢাকা শহরে প্রতি মাসে কতজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়, রেপ অথবা মার্ডার। রেপের সংখ্যা খুব কম আসে, কিন্তু মার্ডারের তো গোপন করতে পারে না, লাশ যেটা গোপন করে ফেলে সেটার বাইরে যে লাশ প্রকাশিত হয় আমরা জানি। শারীরিক নির্যাতন করা হয় বিভিন্ন অজুহাতের ক্ষেত্রে। কয়টি মামলায় বিচার শেষ পর্যন্ত সুবিচার হয়েছে? অধিকাংশ মামলা মাঝপথে মীমাংসা হয়েছে, এবং এটা সরকার জানে, প্রশাসন জানে, এবং আদালতও অনুধাবন করে। আপনি যদি গত 10 বছরের হিসাব নেন, আপনি 1-2টি মামলার খবর দিতে পারবেন না যেখানে গৃহকর্মী হত্যা বা গৃহকর্মী রেপের শিকার হওয়ার পর গৃহকর্তা বা গৃহের অন্য কারো শাস্তি তেমন হয়েছে। আমরা কিন্তু গত 10 বছরের পরিসংখ্যান 1-2টি পেতে পারি, এর বেশি না। অথচ ঘটনা কিন্তু অনেক। আমার কাছে যেটা মনে হচ্ছে, একটা হচ্ছে যে পুরা সমাজ ব্যবস্থায় একটা নীতিহীন, নৈতিকতার যে অবক্ষয় সমাজে দেখা দিয়েছে, সেই জায়গার থেকে প্রথম হচ্ছে নারী হচ্ছে সবচেয়ে ভালনারেবল পজিশনে আছে, ফলে তার উপর দিয়ে বিপদটা বেশি যাচ্ছে, কিন্তু সমাজের কেউই কিন্তু নিরাপদে নেই। এবং এটি দিন দিন, যদি বলেন পুঁজিবাদী ব্যবস্থার কারণে, অথবা যদি বলেন আরো যদি বলি যে আমার যে আকাঙ্ক্ষা এখন যে পুঁজির লুটপাটের যে অর্থনীতি আমরা দেখছি, সেটি যে জায়গায় নিয়ে যাচ্ছে ভোগবাদিতার দিকে, এবং সেই জায়গায় নারীকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, আপনার মিডিয়া বলেন, সব মিডিয়াতে বলেন, পণ্য হিসাবে, নারীকে পুরোপুরি পণ্য হিসাবে উপস্থাপিত করা হচ্ছে, যেটির অনেক মানে ভেঙে ভেঙে কথাগুলি রুবি আপা বলেছেন। এই জায়গা থেকে যদি আমরা মুক্তি চাই, প্রথম হচ্ছে আজকে নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে সেই জায়গাটিকে উন্নতি করতে হবে। আমরা যখন আদর্শবিহীন একটা সমাজ দেখি, আদর্শবিহীন রাজনীতি দেখি, দুর্বৃত্তপনার নিয়ন্ত্রিত রাজনীতি দেখি, সেরকম একটি সমাজে, সেরকম একটি রাষ্ট্রে খুব বেশি যে আমরা এগিয়ে যেতে পারবো শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে, সেটাও আমি বিশ্বাস করি না। সুলতান রবি, ঘরের কথা আলোচনা হচ্ছিল, বাইরের কথা আলোচনা হচ্ছিল, কর্মক্ষেত্রে নারী যে নিরাপদ নয়
এটিও তো বারংবার উচ্চারিত হচ্ছে। তারপর নারী যেমন কর্মজীবী হয়ে উঠছে, নারী যেমন নিজে আত্মনির্ভরশীল হয়ে উঠছে, পাশাপাশি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। এইটিও বা নিয়ন্ত্রণের উপায় কি? নিয়ন্ত্রণের আগে যদি আমরা বলি যে নারী আজকে বাইরে এসেছে, বেশিরভাগ নারী কিন্তু শ্রমজীবী নারী, তাই বাইরে বেশি এসেছে। যারা লেখাপড়া করে শিক্ষিত হয়ে, মানে শিক্ষিত আবার একটা ডেফিনেশন আছে, আমি সেই জায়গায় এখন বিস্তারিত যাচ্ছি না, কিন্তু তারপরও যারা আমরা বলি যে হোয়াইট কালার, তারা এক ধরনের জীবনযাপন, এক ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নারীরা, কর্মজীবী নারীরা, যারা শ্রমিক, বিশেষ করে আমাদের এখানে গার্মেন্টস শ্রমিক যে নারীরা, সেই নারীরা তাদের কাজ, এটা বিস্তারিত করে বলার অপেক্ষা রাখে না, যে তারা যে পরিমাণ শ্রম দেয় এবং তার থেকে যে রিটার্ন পায়, সেই রিটার্ন পেয়ে তারা আবার সমাজের চোখে তো সম্মান নিয়ে দাঁড়াতেই পারে না। পাশাপাশি এই নারীরা, আপনি শ্রমের কথা বলছেন না ভাই, একই প্রকার শ্রম দিয়ে পুরুষ থেকে নারী কিন্তু বৈষম্যের শিকার এখনো হচ্ছে, তার পারিশ্রমিক কম পাচ্ছে। এবং এই নারীরা কিন্তু এই যে শ্রমের বৈষম্যের কথা বললাম, এটা হলো শ্রমিক হিসাবে বৈষম্য, কিন্তু নারী হিসাবে সে আবার সেখানে ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এক একজন এক এক রকম নির্যাতনের শিকার হচ্ছে। যেমন এখানে আমরা একটা মানে সাম্প্রতিক একটা পরিসংখ্যানে এখানে দেখা যায় যে আমরা যারা বাইরে বের হই শহরগুলোতে, 85% আমরা অমর্যাদাকর উক্তির শিকার হই। সেখানে দেখা যাচ্ছে 46% দূর থেকে যৌনতার অঙ্গভঙ্গি করে তাকে অ্যাসল্ট করা হচ্ছে, তাকে অমর্যাদা করা হচ্ছে। এবং 48% দেখা যাচ্ছে আমরা যারা গণপরিবহনে যাতায়াত করি, কাজ করে মেয়েরা যারা, তারা মানে নানাভাবে তো হচ্ছেই, প্লাস যারা বাস চালাচ্ছে চালক এবং যে কন্ডাক্টর, তারা একটা নারীকে যেভাবে সম্বোধন করছে তার ভিতরেও তার মর্যাদার হানি ঘটছে। নারী যখন গণপরিবহনে উঠছে, ওই যে হেল্পার, সে একটু নিজে তখন ইয়েটা তার উন্নত মানে মিটানোর একটা সুযোগ পেয়ে যায়, খারাপ গায়ে হাত দিচ্ছে। ফলে এই যে আমাদের জীবনে, আমি ক্ষেত্রের একটা হলো শ্রমিক হিসাবে আমি শ্রম শিকার হচ্ছি, যেটা আমাদের গার্মেন্টস সেক্টরের নারীরা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের চাকাকে আজকে সামনে নিয়ে এসছে। এবং নারীদের অবদান যেখানে রাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখে, তাদের সুযোগ সুবিধা, তাদের পরিবহন, তাদের থাকার ব্যবস্থা, সেটা অন্য চ্যাপ্টার। তারপরেও সেখানে কিন্তু নারী প্রধান, বেশিরভাগ ফ্যামিলিগুলোই কিন্তু নারী প্রধান, নারীরাই ইনকাম করছে, অথচ তাদের জীবন, তাদের মানে চিন্তা, সবকিছুই তারা সমাজের কোনোভাবেই তারা কোনো এখান থেকে কোনো কিছু পাচ্ছে না। ফলে এই যে নারী শ্রমিকরা যারা পাচ্ছে না, বা নারী শ্রমিকদেরকে তারা যে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে, অমর্যাদার শিকার করছে, কর্মজীবী নারীরা আজকে বেরিয়ে আসছে, সেইটা যেমন একটা মানুষের সমাজের জন্য একটি অগ্রগতির দিক, আবার এই নারীদেরকে নিরাপত্তা দেয়া, তার যে প্রপার বৈষম্য, তার যে মজুরি, যেটা বললেন যে পুরুষ শ্রমিকের সাথে নারী শ্রমিকের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে রাষ্ট্রের দায়িত্ব। এখানে হয়তো একটা কথা আসতে পারে যে সবই সরকার করবে, হ্যাঁ রাষ্ট্র করবে, আমি সরকার বলবো না, রাষ্ট্র করবে। এবং এই রাষ্ট্রের দায়িত্ব তার দেশের নাগরিকদের নিরাপত্তা যেমন দেওয়া, তার সুরক্ষা দেওয়া, তার ওয়েজের সম মর্যাদা দেওয়া। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে, আমি হয়তো পরে বলতে পারবো যে এটা থেকে উত্তরণের উপায়টা কি, আমরা আলোচনা করব পরে পর্বে। আমরা একটা ছোট্ট বিরতির পরে দর্শক খুব শীঘ্রই ফিরছি। দর্শক দেখছেন একুশে রাত। নূর খান লিটন, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছেন যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বা রাজনৈতিক দুর্বৃত্তায়িত রাজনৈতিক কারণে যে সামাজিক যে অস্থিরতা, তার কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। আমরা যদি এভাবে বিচার করি যে নারী নির্যাতনের যে কত প্রকার ওয়ে, আমাদের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের কথা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করতে পারি, যে সেখানে তাদের যারা শেয়ার হোল্ডার, তারা তাদের অধিকার ফিরে নেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন প্রতিহত করার জন্য নারীদের উপর আক্রমণ, নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা, এই বিষয়গুলো আসলে মানে আমাদের আসলে কোথায় হাত দিতে হবে? একটা হচ্ছে যে লক্ষ্মীনারায়ণ কটন মিলের কিন্তু শেয়ার হোল্ডারদের ভিতর বা শ্রমিকরা যারা শেয়ার হোল্ডার ছিল, তো সেখানে অনেক নারী ছিল। এবং যে কোনো ক্ষেত্রে নারী যখন থাকে সামনে, নারীকে হেয় প্রতিপন্ন করা, নির্যাতন করা, নারীকে অবদমিত রাখা, এটা কিন্তু খুব সহজ পিতৃতান্ত্রিক সমাজে, এটা খুব সহজ, এবং সেটারই বহিঃপ্রকাশ আমরা এই সব ক্ষেত্রে দেখছি। আজকে যদি সুশৃঙ্খল বাহিনীর কথা চিন্তা করেন, যে সুশৃঙ্খল বাহিনী, যে সমস্ত বাহিনী আমাদের দেশে কাজ করে,
সেখানেও কোনো পুরুষ অফিসার নারী অফিসারের উপর যদি যৌন নির্যাতন করে বা যৌন নির্যাতনের চেষ্টা করে, সেই ক্ষেত্রেও কিন্তু সেই নারী বিচারটা পান না। আমার একটা বাহিনীর এই ধরনের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যে সার্কুলারগুলি হয়েছে বা যে অভিযোগ গঠন হয়েছিল এবং সেটার পরিসমাপ্তি, এই কাগজগুলি দেখার সুযোগ হয়েছিল এবং সেখানে দেখা গেল যে এই ধরনের একটি ঘটনায় যেটা প্রচলিত আইনে চলে যাওয়া উচিত ছিল সেটা না করে শুধু ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে সমাপ্তি ঘটিয়েছে। তো এইটা যখন একটা বিশেষায়িত বাহিনীর ভিতরে হয়, সেই ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ কটন মিলের কথা বলেন বা সাধারণ মানুষ যেখানে এই ধরনের নারীরা নির্যাতনের শিকার হয়, তাদের অবস্থা তো আরো আরো করুণ। আসল ব্যাপারটা হচ্ছে যে, আবারও বলি, সমাজে 100-200 রকমের নির্যাতনের ঘটনা আছে নারীর বাইরেও। কোনটিকে রাষ্ট্র সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সেটি হচ্ছে দেখার বিষয়। এখন যদি নারী নির্যাতনের বিষয়ে একজন নারী যখন নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে যান, বা ওই যে যেটা বলা হলো যে ডাক্তার যখন পরীক্ষা করেন বা বিচার কাজ যখন আর্গুমেন্টের পর্যায়ে থাকে, হ্যাঁ জেরা করেন, তখন যে অবস্থার অবতারণা হয় সেটি কোনোভাবেই শোভনীয় না এক, এবং নারীর প্রতি মর্যাদাকর কোনো বিষয়ও না। ফলে এই সমস্ত জায়গায় যদি আমরা এখন দৃষ্টি না দিই এবং সমাজে যদি নারীদের বিষয়টিকে প্রাধান্য আমরা না দিতে পারি, তাহলে এই বিষয়টি কিন্তু কমে আসবে না। আজকে যদি রাষ্ট্র যেমন অনেক আইন করেছে, অনেকগুলো আইন করেছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সরকার নারীদের পক্ষে কিছু অর্থনৈতিক সুবিধা ইত্যাদি ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছে, বিধবা ভাতা বলেন বা এরকম কিছু কাজ হয়েছে, কিন্তু যে কাজটি সবচেয়ে জরুরি, যেমন ধরেন গৃহকর্মী নির্যাতন হচ্ছে দিনের পর দিন, এটিকে যে নথিভুক্ত করা বা এদের যে রেজিস্ট্রেশন করা, এই কাজটিও কিন্তু হয়নি। এর ব্যাপারে এখনো কোনো আইন হয়নি এদেরকে রক্ষা করার জন্য, এখন পর্যন্ত হয়নি। এটি কিন্তু খুব সহজ একটি বিষয়, যদি আমরা ঢাকা কেন্দ্র করে এটি চালু করতে পারি, যে প্রত্যেক থানা এলাকায়, যেহেতু নির্যাতনের মাত্রাটা প্রতিদিন আমরা দেখি খবরের কাগজে আসছে, এটিকে যদি রেজিস্ট্রেশনের জায়গায় নিতাম, যে সমাজ কল্যাণ অধিদপ্তর কাজ করুক অথবা স্বরাষ্ট্র উল্টোটি হয়েছে। আপনি যে কারণে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কারণে থানায় বা বিভিন্ন জায়গায় রেকর্ড করার কথা বলছেন, এই সব নির্যাতনের উল্টোটি করা হয়েছে যাতে গৃহকর্মীরা চুরি করে পালাতে না পারে, এই জন্য আগে থেকে তাদের ছবি পরিচিতি দিয়ে নথিভুক্ত করা, এই কাজটি অন্তত করা হয়, জিডি করা হয় তাদের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি করা হয়। এবং এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র সরকার না, সরকার এবং সরকারের বাইরে সমাজে যে সমস্ত মানুষ এই বিষয়গুলি নিয়ে কাজ করে, এটি জয়েন্টলি কাজ করা উচিত। আরেকটি হচ্ছে যে শিক্ষার ভিতরে নারীদের প্রতি যে সম্মানের যে জায়গাটা এবং বীরত্বের যে কাহিনীগুলি নারীদের আছে, সেই বিষয়টিকে সামনে নিয়ে আসা। আপনি এর আগে উপায়, মানে বিভিন্ন উপায়, কি কি ধরনের উপায় বের করা যায় আপনি বলছিলেন, বা কোন কোন উপায়ে আমাদের সামনে আনতে পারি পন্থা? অনেক উপায়, মানে অনেকগুলো কাজ করার দরকার, কিন্তু আমাদের প্রায়োরিটি বেসিসে যে আমরা এটাকে যদি নির্মূল করতে চাই, তাহলে আমরা কোন কাজগুলিকে আগে করব এবং কোনটা শুরু করব। বেসিক্যালি আমাদের যে এই যে আমরা এতক্ষণ ধরে যে আমরা মন মানসিকতার কথা আলোচনা করলাম, তার থেকে বের হয়ে আসবার জন্য তো আমাদের তো একটা ওয়ে লাগবে, স্পেস লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা মানে আমরা এতক্ষণ নৈতিক অবক্ষয়ের যে আলোচনাটা করলাম, সেখান থেকে ওই যে আইন করেও হবে না, কাউকে ধরে এনে বসিয়ে দিলেও হবে না। ফলে তার সমাজ অভ্যন্তরে আপনি আমরা যারা আছি, যারা আমরা মনে করি যে কিছু করা প্রয়োজন এবং এটা অ্যালার্মিং আমাদের সোসাইটির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, নতুন প্রজন্মের জন্য, এরকম একটি সোসাইটি চলতে পারে না। সেই জায়গাটায় একটা মানুষের মধ্যে কালচারাল যে অবস্থা, অবনমন অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা। আমি সাংস্কৃতিক আন্দোলন বলতে আমি শুধু কালচারাল ইভেন্ট বলছি না, মন মানসিকতা পরিবর্তনের জন্য যে সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনটা গড়ে তোলা। এবং যেটা লিটন ভাই একটু আগে বললেন যে শিক্ষার মধ্যে, সেটাও কালচারাল আন্দোলনের পার্ট, কিন্তু সেই শিক্ষার মধ্যে সেই মূল্যবোধগুলিকে আমাদের শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং সেখান থেকে সমাজ অভ্যন্তরে এই যে মাদক, এই যে জুয়া, এই যে মানে প্রকৃত মানুষ গড়তে না পেরে এই রাষ্ট্র তুমি যেখানে খুশি সেখানে যাও, অধপতনে যাও, এবং এই যে
মাদকের কারণে সারা দেশব্যাপী আজকে যদি আমি মাদকের কথা চিন্তা করা যায়, তাহলে সবকিছু কোনো কিছুকে আটকাচ্ছে না, কিন্তু মাদককে তো আটকাতে পারছে না। সেই মাদক সমাজকে, একটা পরিবারকে, রাষ্ট্রকে কোথায় টেনে নামাচ্ছে। ফলে একটা নারীর যদি পরিবর্তন করতে চাই, নারীর অবস্থানের যদি দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন করতে চাই, পুলিশের চাই, ডাক্তারের চাই, আইনজীবীর চাই। আমি একজন আইনজীবী, আমি যখন আদালতে দেখি যে একজন সিনিয়র আইনজীবী তিনি যখন নারীর কথা বলছেন, 5 জন সিনিয়র আইনজীবী একটা নির্যাতনের বর্ণনা দিচ্ছেন, তখন 5 জন সিনিয়র, তারা সিনিয়র বলতে বয়সে সিনিয়র, পেশায় সিনিয়র, তারা তখন এটাকে হাসছেন। এই হাসিটাকে আমার কাছে লজ্জা হয়, আমি কষ্ট পাই, আমার ভিতরটা ভেঙে যায় যে আমার যে অবমাননা হচ্ছে, আমাকে যে নির্যাতন করলো, সেই নির্যাতনের কথাটা একজন প্লেট করছেন আর বাকিরা সেটা থেকে আর এক ধরনের একটা মজা নিচ্ছেন। ফলে সেইটা আমাকে মানুষ হিসাবে অনেক ছোট করে দেয়। মানুষ হিসাবে তখন আমার লজ্জা লাগে যে আমি এই সোসাইটির মধ্যে বাস করি, একজন আমার কলিগ সে একটা উপস্থাপন করছে আর 10 জন কলিগ সেটা থেকে সেও আবার একটা অনুভব করছে। ফলে এই যে কালচারালি যে অবনমন, সেইটার জন্য একটা কালচারাল মুভমেন্ট যদি আমরা না করি, সেই কালচারাল মুভমেন্ট যদি সমাজের যারা বিবেকবান মানুষ, যারা সাধারণ মানুষ বলে যে আমি এই সমস্যার মধ্যে নাই, তা কাউকে এর বাইরে রাখার ব্যাপার নাই, তারা সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই অবস্থা পরিবর্তনের জন্য কাজ করি এবং সেই গৃহকর্মীর কথা বলেন আর নির্যাতনের কথা বলেন, সবাইকে আমরা যদি সেই স্রোতের মধ্যে নিয়ে আসতে পারি এবং এই সাংস্কৃতিক আন্দোলনটা করতে পারি, সেই আন্দোলনটা যদি আমরা ফুলফিল করতে পারি এবং সমাজের মধ্যে একটা জাগরণ তুলতে পারি, তাহলে যারা এই দস্যুবৃত্তি করছে, যারা এই মানসিকতা পোষণ করছে, যারা হায়নার মতো নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে আমরা সমাজ থেকে বের করে দিতে পারবো। নাইলে আমরা এই পরিবর্তনের জন্য যারা প্রতিরোধ করবে, খুশি কবির এর আগে নূর খান লিটন বলছিলেন যে যেহেতু এটা সত্য কথা যে সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতিবিদরা, ভালোটাও করছে, খারাপটাও হয়তো তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই দুর্বৃত্তায়িত রাজনীতির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন নূর খান লিটন। দুর্বৃত্তায়িত রাজনীতি যতক্ষণ না পর্যন্ত সুবৃত্তায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যে কথাগুলো বলছেন সেই আশাবাদগুলোকে আমরা জোরে সোরে করতে পারি। রাজনীতির যে ধরনটা এখন বর্তমানে আমরা দেখছি, সেটাকে আমি যেটা আমরা অতীতে রাজনীতি যেভাবে দেখেছি সে ধরনের রাজনীতি না। এখন কারা আমাদের পার্লামেন্টে আছে, ইলেক্টেড হোক বা নন ইলেক্টেড হোক, অধিকাংশ ব্যবসায়ী, এরা ওই ছাত্র জীবন থেকে রাজনীতি করে আস্তে আস্তে গড়ে তুলে তারা একটা পর্যায়ে এসে তারা নেতৃত্ব নিচ্ছে, তারা মানুষের সাথে মিশছে, এগুলো তো না। এখন যারা এমপি হচ্ছে, এখন যারা উপজেলা চেয়ারম্যান হচ্ছে, তাদের সাথে কি জনগণের কোনো সম্পৃক্ততা আছে, কোনো সম্পর্ক আছে? কোনো কিছু নাই। তাদের মধ্যে কোনো নৈতিকতা আছে? তারা নৈতিকতা থাকবে কিভাবে? তারা তো টাকা খরচ করে কিভাবে আরো টাকা বানাতে পারে। এমপি হচ্ছে আরো টাকা বানানোর জন্য, চেয়ারম্যান হচ্ছে আরো টাকা বানানোর জন্য। এইটা যদি তখন তাদের বিষয় হয়ে যায়, তারা যখন খুন করে পার পেয়ে যায়, যেখানে তারা খুন করে পার পেয়ে যায় এবং আমাদের নেতা নেত্রীরা স্পষ্ট করে তাদেরকে সাপোর্ট দিতে থাকে, তাদের পক্ষে দাঁড়ায়, তখন আমরা এটাকে কিভাবে মনে করব যে রুবি যে কথাগুলো বলছে, আমি তো চিন্তা করছি যে আইন দরকার আছে, আর যেটা হলো নতুন প্রজন্মকে আমরা নতুন একটা চিন্তা জাগরণ আমরা সবকিছু সৃষ্টি করতে চাচ্ছি, কিন্তু তারা কি দেখে করবে? তাদের বাপমা, তাদের বাপমাদেরকে তো দেখছে যে একই ধরনের মানসিকতা। তারা কি রাজনীতিবিদ? রাজনীতিবিদের উপর তো কারোর কোনো আস্থা এখন নাই। শিক্ষা তো এখন একটা ব্যবসা, আর কিছু না, এটা শিক্ষা বাণিজ্য চলছে। তারা কাকে দেখে এটা চিন্তা করবে যে এগুলো করা যাবে? আর নারী নির্যাতন কিন্তু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে, যেটা জাতিসংঘের স্ট্যাটিস্টিক্স, প্রতি 3 জন নারীর মধ্যে 1 জন নারী কোনো না কোনো সময় সহিংসতার শিকার হয়। যে কারণে আমরা ওই উদ্যমে উত্তরণের শতকোটি সারা বিশ্বব্যাপী কর্মসূচিও নিয়েছি। কিন্তু আমার মনে হয় আমাদের যেটা করতে হবে এখন, কারণ আমি হতাশা অবস্থার মধ্যে এই আলোচনাটা রাখতে চাচ্ছি না, আমার মনে হয় আমাদের প্রত্যেকেই যাদের মধ্যে বিবেক আছে, আমরা এখনো নিজেদেরকে মানুষ হিসাবে দেখছি, নারীকেও মানুষ হিসাবে দেখছি, পুরুষকেও মানুষ হিসাবে দেখছি। আমি পুরুষকে একটা পশু হিসাবে, হিংস্র পশু হিসাবে দেখতে চাই না। আমি তাকে দেখতে চাচ্ছি যে সে আমার একজন
আমার সাথী, আমরা একসাথে কাজ করছি, আমরা সহকর্মী। সহকর্মী, আমরা মানুষ। আমরা মানুষ হিসাবে যদি দেখতে চাই তাহলে আমাকে আমাদের মতো মানুষ খুঁজে বের করে আমাদের নিজেদেরকে জোর গলায় কথা বলতে হবে। জানি আমরা কথা বলতে গেলে, আমরা প্রতিবাদ করতে গেলে যারা এই অত্যাচারগুলো করছে, কেন যে বিষয়গুলো আসছে, যে লিটনা যেটা বলেছে যে কয়টা কেস যদি কথা বলি, আমি যে পাড়ে থাকি এটা একটা নিম্নমত পাড়া না, মোটামুটি আমি ধানমন্ডি পাড়ায় থাকি, সেখানে আমাদের পাশের বাড়িতে লাশ পাওয়া গৃহকর্মী চুপচাপ, রাত চলে আসছে কয়েক মিনিটের মধ্যে চুপচাপ। আমি যে বাড়িতে থাকি ওই ফ্ল্যাটে আসার আগে আমি শুনেছি যে ওখানেও একটা এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, কিন্তু থানাকে টাকা টুকা দিয়ে সবকিছু ম্যানেজ করা হয়। এই যে ম্যানেজ করা হয়, এটা হচ্ছে একটা হলো টাকা দিয়ে ম্যানেজ করা, আর রাজনৈতিক প্রভাব। এইগুলো যদি থাকে না, জাস্ট বলবো যে এই যেন না, আমরা যদি সজাগ, যে তালা মেরে দেওয়ার একটা অভ্যাস, এখানে একটা আগুন জ্বলে পুরে ছাড়খাড় হতে পারে। তো আমাদের এখন উচিত যে আমরা যারাই আছি, যাদের মধ্যে বিবেক আছে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে একসাথে কিছুই তো সুশৃঙ্খলিত হতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানুষের সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা সবকিছুই সুশৃঙ্খলিত হতো যদি রাজনৈতিক কমিটমেন্টটা থাকতো। কিন্তু যেহেতু কমিটমেন্ট নাই, আমাদেরকে আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, উপস্থাপক হিসেবে নিশ্চয় মন্তব্য দেওয়ার কিছু নেই, তারপরেও একটি মন্তব্য না করে পারছি না। এতদিন শিখে আসছি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজ হয়তো বলতে হচ্ছে সবার উপরে রাজনীতি সত্য, তাহার উপরে নাই। শুভরাত্রি।